যে লড়াইয়ের সৈনিক বলে দাবি করলেও প্রকৃত লড়াইয়ে সবাইকে আমরা অনেক ক্রুশাল মোমেন্টে সবাই আসলে আবার তাদের ভূমিকাটা রাখতে পারে না। এখন তো ছাত্র রাজনীতি অন্যরকম হয়ে গেছে। এক সময় ছিল খুব ঝঞ্ঝা বিক্ষুব্ধ ছাত্র পলিটিক্স, যেখানে প্রতি রাতে আমাদের নানা রকম শব্দে আমাদের দিন কাটতো। তখন ছাত্র দলের অস্তিত্ব ধরে রাখবার জন্য, ছাত্র দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সাহসী ছেলেরা সেই সময় জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছিলেন, তাদের মধ্যেই একজন আব্দুল কাদের মিজাজি আছে। উপস্থিত আরো অনেকে আছেন, আমি সময় সংক্ষিপ্ততার জন্য আসলে এখানে বক্তা সালাউদ্দিন ভাই এবং রিজু ভাই এবং অবশ্যই আনোয়ারুল্লাহ স্যার ওনারা বলবেন। আমি মূলত সাবজেক্টের মধ্যেই থাকতে চাচ্ছি। এখানে যে বিষয়টি আব্দুল ভাইয়ের বইটা আসলে আমার পড়া হয়নি, যদি পড়তে পারতাম বইয়ের উপর একটা রিভিউ দিতে পারতাম। আমি আসলে আই এম সো সরি যে আমার পড়া হয়নি। আজকে আব্দুল ভাই বইটা দিয়েছেন, মনে হয় আজকে পড়ার সুযোগ হবে, হয়তো সেই ব্যাপারে বলতে পারতাম। আসলে আব্দুল ভাই এবং আমরা যারা এখানে আছি একটা জায়গায় মিল, আবার একটা জায়গায় আব্দুল ভাই এগিয়ে। এখানে আমরা যারা আছি তারা সবাই রাজপথের সৈনিক, আর আব্দুল ভাই রাজপথের সৈনিক প্লাস কলম সৈনিক। আব্দুল ভাই এগিয়ে। আজকের বিষয় ত্যাগ কথাটি এসেছে। ত্যাগ, ত্যাগ এবং ভোগ দুটো কিন্তু বিপরীতার্থক শব্দ। এখন ত্যাগী বুঝাতে হলে আসলে ভোগ বুঝাতে হবে, ভোগ বুঝতে হবে। আমরা এখানে যারা আছে সবাইকে যদি আমরা জিজ্ঞেস করি কি আপনি ত্যাগ পছন্দ করেন না ভোগ পছন্দ করেন, একদম মন থেকে বলেন তো, সবাই বলবে ত্যাগ পছন্দ করি। এটা কিন্তু মনের কথা না রে ভাই, এটা মনের কথা না। সবাই একটু ভোগ পছন্দ করে। আমরা যখন স্কুলে ছাত্র ছিলাম, আমি জানি না এখন যারা স্কুলে পড়েন তাদের জন্য এটা আছে কিনা, একটা রচনা আছে, তোমার জীবনের লক্ষ্য কি, your aim in life। তো আমরা সবাই বেশিরভাগই লিখতাম বড় হলে একজন আদর্শ শিক্ষক হতে চাই। এটা কিন্তু মনের কথা না। এটা কি সবার মনের কথা? তাহলে তো যখন বিসিএস এ পরীক্ষা হয়, যখন ওই যে সবাই একটু মানে অগ্রাধিকার ভিত্তিতে তার চয়েস গুলো দেয়, দেখবেন যে এডুকেশন ক্যাডার সবার নিচে থাকে। কেউ কেউ শিক্ষক মন থেকে হতে চায় না, কারণ শিক্ষক হলে ইনকাম কম, তাই না? সুতরাং এই যে আমি আপনি আমরা যারা আছি, আমরা যদি বলি যে আমরা ত্যাগী, কারণ আমরা চাই আমরা শেরাটন, সোনারগা, তারপর কি সব ভালো ভালো রেস্টুরেন্ট আছে না এখানে, লা মেরিডিয়ান, তারপরে যে ওয়েস্টিং, আর কি কি নতুন নতুন হয়েছে। হ্যাঁ, আমরা যেহেতু এই সমস্ত জায়গায় গিয়ে আমরা লাঞ্চ করি না, আমরা ডিনার করি না, সুতরাং আমরা ত্যাগী। হলো না, হলো না, কারণ এই সমস্ত জায়গায় লাঞ্চ আর ডিনার করার ক্ষমতা আপনার আমার নাই, তাই না? একজন রিক্সা শ্রমিক ভাই, তাকে আমি ছোট করে বলছি না, তিনি যদি বলেন আমি ত্যাগী কারণ আমি ওই যে গুলশান বনানীর বাড়িতে থাকি না, তা তো হলো না, কারণ তার সেই সক্ষমতা নাই। ত্যাগীকে যার সক্ষমতা আছে, যে চাইলে পারত কিন্তু করে না, সেই হচ্ছে ত্যাগী। যে বিষয়টি এসেছে বেগম খালেদা জিয়া, যারা তারেক রহমান, তাদের ত্যাগ, আমি সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও ইনক্লুড করতে চাই। আমাদের আদর্শ যেখান থেকে শুরু, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, আর প্রচুর ক্ষমতা প্রেসিডেন্টের, যা চাইতেন তাই করতে পারতেন, কিন্তু তার ক্ষমতা থাকবার পরও তিনি তা করেন। আপনারা দেখেছেন উনি ছেঁড়া তালি দেওয়া কাপড় চোপড় পরতেন, উনি বাড়িতে এক দুই তরকারি দিয়ে খাবার খেতেন,
সিম্পলিসিটির পারফেক্ট এক্সাম্পল। কিন্তু জিয়া রহমান চাইলেই কি বর্ণাঢ্য জীবন এনজয় করতে পারতেন না? তারপরেও তো আমরা একজন প্রেসিডেন্টকে দেখেছি, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, যার শু আসতো ইটালি থেকে, যার পানি আসতো ফ্রান্স থেকে, যার কাপড় চুপড় আসতো আমেরিকা থেকে, আর অন্যান্য বিষয়গুলো গেলাম না, একজন মানুষ মারা গেছে, তার আর বিস্তারিত আলোচনায় গেলাম না। কিন্তু জিয়া রহমান চাইলেও তো সেই বর্ণাঢ্য জীবন যাপন করতে পারতেন, তিনি তা করেননি। সুতরাং এটাই হচ্ছে ত্যাগের একটি পারফেক্ট এক্সাম্পল। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হলো। কেন হত্যা করা হলো? তিনিও যদি শেখ হাসিনার মতো আধিপত্যবাদী শক্তিকে মেরে যান বলে বলতেন, তাহলে তাকে জীবন দিতে হতো না। তিনি যখন এই দেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, যখন এই দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করবার জন্য সফল হয়ে গিয়েছিলেন, তখন ওরা যারা বাংলাদেশকে বটমলেস বাস্কেট হিসেবে দেখতে চায়, যারা বাংলাদেশকে সারাক্ষণ তাদের উপর নির্ভরশীল হিসেবে দেখতে চায়, তারা তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। সুতরাং দেশের স্বার্থে, দেশের জন্য সর্বোচ্চ যে ত্যাগ, জীবন দেওয়া, সেই জীবনটি তিনি দিয়ে গেছেন। আমি একটু শর্টের মধ্যে সব বলছি। এবং এরপরে আসেন বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর ওনার তো রাজনীতিতে আসবার প্রয়োজন ছিল না। উনি চাইলেই তো একজন সাবেক প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে, সাবেক আর্মি চিফের স্ত্রী হিসাবে অনেক বর্ণাঢ্য জীবন, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারতেন তার সন্তানদের নিয়ে। কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, এদেশের কোটি কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে বেগম খালেদা জিয়া সেই জীবনকে ছুঁড়ে ফেলে দিয়ে লড়াই সংগ্রামের সেই কণ্টকাকীর্ণ পথেই নিজেকে এগিয়ে নিলেন। সো এটি হচ্ছে একটি ত্যাগ। কত বলব, ওনার দুই সন্তানের উনি বাবার স্নেহ দিয়ে, মার স্নেহ দিয়ে বড় করেছিলেন। কিন্তু ওনার ছোট সন্তান, তাকে যখন তার মৃতদেহকে তিনি যখন সামনে রাখলেন, তার ছোট সন্তানের মৃতদেহ যখন তার সামনে আসলো, তখন তিনি সেই গুলশানের সেই অফিসে বালি ট্রাক দ্বারা তিনি পরিবেষ্টিত অবস্থায় আছেন, তাই না ভাইরা আমার? সেদিন বেগম খালেদা জিয়ার সে অসহায়ত্ব দেখে পৃথিবীর তাবৎ মা যেন কেঁদেছিলেন আমাদের নেত্রীর দুই চোখ দিয়ে। ওনার সন্তানেরও জীবন যেত না, ওনাকেও বালি ট্রাক দিয়ে আটকে থাকতে হতো না, যদি তিনি রাজনীতির এই বিপদসংকুল পথে, জনগণের ন্যায়সঙ্গত লড়াইয়ের এই বিপদসংকুল পথে নিজেকে যদি সমর্পণ না করতেন, তাহলে তার এই অবস্থা হতো না। জীবনের দুটো সন্তান ছিল, একটি সন্তানকে তিনি হারিয়েছেন। মা যখন তার সন্তানকে বিদায় দেয়, চিরবিদায় দেয়, এর চেয়ে কত কষ্ট, এই যে কত বড় কষ্ট, তা সেই মাই বলতে পারবে, আর অন্য কেউ বলতে পারবে না। আরো বলতে গেলে তো অনেক বলতে হয়, আমি যাচ্ছি না। এবার আসি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তারেক রহমান একজন ভাগ্যবান মানুষ। পৃথিবীর কজন মানুষের এই ভাগ্য হয়, বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী। দেখেন না, পৃথিবীর সব উন্নত দেশগুলোতে, পৃথিবীর তাবৎ দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সন্তানরা সেখানে থাকেন, বর্ণাঢ্য জীবন তাদের। লাস ভেগাসে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সন্তানরা সেখানে আমোদ ফুর্তি করে বেড়াচ্ছে, যে লাস ভেগাসে কখনো নাকি রাত হয় না। আমাদের তো সাবেক প্রধানমন্ত্রীর সন্তান সেখানে থাকে।
গর্ব করে বলেন উনি নাকি ওনার সন্তানের পড়াশোনার বেতন দিতে পারেন না। জামদানি একটা শাড়ি পরে পাবলিকের সামনে এসে বলে আমি আমার সন্তানের তো বেতন দিতে পারছি না, আর কি সেমিস্টারের টাকা নাকি বাকি রয়েছে। কত বড় ভণ্ড। এখন কি বের হচ্ছে? এফডিআই শাড়ির দাম 5 লাখ। এটা তো ভাই আমার খবর না, এটা কোনো দীপিকাদের কাছে খবর ভালো থাকবে। শাড়ির দাম ওনার 8টা এফডিএ বলছে তার 8টা গাড়ি পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের সবচেয়ে দামি গাড়িগুলো তার। এটা শুধু গাড়ির হিসাব, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট এগুলো তো হিসাব আছে। আমাদের নেতা তারেক রহমান কি সেই জীবন যাপন করতে পারতেন না? না, উনি ওই সেই লন্ডনের নিজের পিতৃভূমি, যে পিতৃভূমি তার পিতার রক্তে রঞ্জিত, সেই পিতৃভূমি রেখে শত শত কিলোমিটার দূরে একটি লন্ডনের একটি বাড়িতে একটি রুমের মধ্যে, আমার মনে হয় যে উনি লন্ডনে এমন মানুষ মানে কম আছে যে একটা রুমের মধ্যে এতক্ষণ সারাক্ষণ উনি একটা রুমের মধ্যেই থাকেন। আমি যখনই দেখি ঘুম ছাড়া উনি একটা রুমের মধ্যেই থাকেন। কেন থাকেন? শুধুমাত্র বসে থাকার জন্য নয়, তার দেশের নিপীড়িত নির্যাতিত মানুষকে মুক্তির লড়াইয়ে তিনি দিনের 24 ঘন্টা শুধু ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে পুরো সময়টাই সেই ঘরটার মধ্যে বসে থাকেন। কখন কাকে কি বলতে হবে, কখন কি নির্দেশনা দিতে হবে। তিনিও তো পারতেন সেই বিলাসময় জীবন যাপন করতে, তিনিও তো পারতেন দামি দামি গাড়িতে চড়তে, তিনিও তো পারতেন দামি দামি অ্যাপার্টমেন্টে থাকতে। সে সুযোগ তার ছিল, কিন্তু তিনি সে জীবনকে ত্যাগ করেছেন। This is called sacrifice. আর অনেক কিছু বলা যেত, কিন্তু সময় কম ভাইরা আমার। তাই সবাই কিন্তু ত্যাগ করতে জানে না। ত্যাগ করে 99% মানুষ ভোগে বিশ্বাসী, ত্যাগে বিশ্বাসী 1% বা তাদের কম। যারা ত্যাগ করতে জানে তারাই কিন্তু ইতিহাসের পাতায় স্থান করে নেয়। এবং জিয়া পরিবার স্যাক্রিফাইস, ত্যাগ, ইতিহাসের পাতায় ওনাদের এই বিষয়গুলো স্থান করে নেবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি আর বক্তব্য রাখতে চাই না। আমি আরেকটা বিষয় বলতে চাই নাই। অসীম একটা কথা বলে গেল, তারপর মনে হয় যে একটু বলা দরকার, যদিও আমি চাই যে সবাই মিলে আমরা একসাথে থাকি। অসীম একটা কি কথা যেন বলে গেল, ওই যে কেউ কেউ বলে ওই বালি ট্রাক ছিল, তোমরা আপনারা কি করেছেন? কারা বলে চেনেন না? আমরা সবাই তাদেরকে চিনি। হ্যাঁ, তাদের কাজ এখন একটাই, সারাদিন বিএনপির বিরুদ্ধে লেখা। আরে কি রে ভাই, আপনাদের কেউ তো আমাদের সাথে জেলও কেটেছে। এত বিএনপির বিরুদ্ধে লেগেছেন কেন? সারাক্ষণ এই নানা রকম ফেক আইডি নিয়ে তাদের কাজ হচ্ছে বিএনপি কোনো কিছু পাইলে বিএনপির বিরুদ্ধে লেখা। তাদের কাজ একটাই, তাদের কানে কে যেন ঢুকিয়ে দিয়েছে বিএনপি কে বিরুদ্ধে গুলো লিখলে জামাত ক্ষমতায় চলে যাবে। আপনাদেরও তো একজন নেতা মারা গিয়েছিলেন, দেলোয়ার হোসেন সাইদি। শুধুমাত্র একজন জামাত নেতা না, একজন দেশ বরেণ্য আলেম ছিলেন। ওনার লাশটাকে পর্যন্ত আপনারা রাখতে পারলেন না। এত বড় বড় কথা বলেন কেন? আমাদের মুখ খোলাবেন না। বললে মুখ খুললে কিন্তু অনেক কথাই আমাদের বলতে হবে। আর আপনারা তো ধর্মকর্মের কথা বলেন, ধর্মকর্মের কথা বলেন, ধর্মকর্ম কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে, কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে বুকে এই লিখে অসীম নাম দিয়েছে আহলে ফেসবুক। আর একটি মানে সংগঠন, এই যে কালকে মনে হয় তাদের একটা পার্টি হয়েছে, মন থেকে চাই তরুণ ছেলেরা একটা মনে শখ দেখেছে একটা রাজনীতি করার, করুন, কিন্তু কথাবার্তা গুলো তো একটু ভালোভাবে বলতে হবে। এমন কথা বলো কেন যা আমাদের উত্তর দিতে হয়?
কদিন ধরে তারা শুরু করেছে, ব্যানার ধরার নাকি 5টা লোক আমাদের ছিল না। আরে বাবা, তোমরা আমাদের লোক দেখবা কখন? আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে, তখন তো তোমরা অনেকেই ছাত্রলীগ করতাম। আমরা সমাবেশ বলি, বড় বড় সমাবেশ পল্টনের কথা বাদ দিলাম, এই বিভাগীয় সমাবেশগুলো আমরা যা করেছি, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে সারা জীবনে যত মানুষ দেখনি তার চেয়ে বড় বেশি মানুষ আমাদের সেই সমাবেশগুলোতে হচ্ছে। আর কি বলে 5 জন মানুষের কি আমাদের হতো না? আরে ভাই, তোমরা তো ছাত্রলীগ করতে নাকি জীবনের ভয়ে, আর আমরা আমাদের জীবন, আমি সেদিনও বলেছি একটি মিটিং এ, আমাদের জীবন চলে যাবে, আমাদের গুম করা হতে পারে, আমাদের পঙ্গু করা হতে পারে, আমাদের স্ত্রী সন্তানরা তাদের প্রিয়জনকে হারাতে পারে, এই কথা জানবার পরেও, আমাদের জীবন চলে যাবে জানবার পরেও আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি। আমরা লড়াই করেছি, আমরা তো আওয়ামী লীগ করি নাই, আমরা হাসিনাকে মোকাবিলা করেছি। একদিন ডিবি রিমাইন্ডে একদিন নেওয়ার পরে আপনারা তোমরা কেউ কর্মসূচি প্রত্যাহার, আমি বলছি না এটা একটা কঠিন কাজ, সবার হবে না। তোমরা তো নতুন প্লিজ, তোমরা তো বেশি দিন না, অল্প দিন আন্দোলন করেছো, ঠিক আছে, তোমাদের আন্দোলন তো আমাদের কারণে আমাদের বিজয় অনেকখানি ইজি হয়ে গেছে, আমরা অস্বীকার করব না। কিন্তু যে তোমরা যেমন তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। সুতরাং কথাবার্তা এখন থেকে বলবো, অনুরোধ করবো, আসলে আমরা সবাই মিলে একসাথে থাকি, কারণ দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে, দেশের মানুষের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। আমরা পরস্পরকে আক্রমণ পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করবো। আমি বলতে চাচ্ছিলাম না, অসীমের কথাটা বলার পরে আমার কেন যদি ভিতরে আসলে খারাপ লাগে, এইভাবে আঘাত করে যদি কেউ বলে খারাপ লাগে। আগামীতে আমরা সবাই মিলে একসাথে চলবো, দেশকে রক্ষা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় জিয়া মতো দেশকে বাংলাদেশের